আহ, আজকে 22শে জুলাই 2024 আজকের তারিখ। তো আহ, আজকে বাংলাদেশের যে অবস্থা, মানে এখানে আসলে কবিতা নিয়ে কথা বলার মতো কোনো অবস্থাই নাই। আহ, আহ, দেশে কারফিউ চলতেছে, 4 দিন ধরে বাসায় আটক আমরা। আহ, উম, মানে আহ, কোটা বিরোধী না, মানে ধরেন ছাত্রদের কোটা নিয়ে একটা আন্দোলন চলতেছিল। সেখানে আহ, গত কয়েকদিনে প্রায় মানে পত্রিকার ভাষ্য অনুযায়ী প্রায় 100-150 লোক আহ, পুলিশ গুলি করে মারছে। তো আহ, পরিস্থিতি তো আসলে খুবই খারাপ। মানে আমরা আজকে সকালবেলাও হেলিকপ্টার থেকে কাঁদানে গ্যাস মারা হয়েছে। আহ, মানে সারা দেশে প্রচুর লোক গ্রেফতার করা হইতেছে। আহ, মানে মানে কি বলবো যে আহ, দেশের পলিটিক্যাল অবস্থা যদি বিবেচনা করা হয় তাইলে মানে আমরা একটা খুবই বাজে একটা পরিস্থিতির মধ্যে আছি। তো আহ, ঘটনা হইতেছে যে এগুলি নিয়ে তো আসলে আলাদা করে কথা বলবো বা বলার চাইতে লেখালেখির চেষ্টা করব। তো এর মধ্যেও তো নর্মাল জিনিসপত্র আসলে একভাবে থাকে আর কি, মানে এগুলি তো চালায় রাখতে হয়। তো ঘটনা হইতেছে যে আসলে এই পরিস্থিতির আগেই এরকম আন্দোলনগুলি যখন খুব একটা মিনিমাম লেভেলে চলতেছিল, তখনই আসলে আমি কামরুজ্জামান কামর বইটা পড়তেছিলাম। তো এর আগেই আসলে বইটা পড়া শেষ হয়েছে এবং কিছু কথা মনে হয়েছে। তো এখন দেশের যে পরিস্থিতি কখন কি হয়, তো ভাবলাম যে যে কথাগুলি মনে হয়েছে এই কথাগুলি অ্যাটলিস্ট বলে রাখি আর কি। আহ, সেই জায়গা থেকেই আসলে আজকে এই কথাগুলি বলতে চাওয়া। এর সাথে তো আসলে ওই ব্যাকগ্রাউন্ডে তো আসলে বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা আছে সেটা হয়তো মানে কি বলবো, সেটা এড়ানোর কোনো উপায় নাই আর কি। তো সেটা নিয়ে আলাদা একটা জায়গায় আলাদা কথা আছে আমার। তো কামরুজ্জামান কামর এই কবিতা সংগ্রহ বইটা, এইটা 2016 সালে ছাপানো হয়েছিল। তো এর সাথে সাথেই আমি মনে হয় এর কিছুদিন পরেই আমি বইটা কিনছিলাম। তো এইটা হচ্ছে এইখানে যে 6টা কবিতার বই আছে ওনার, সবচেয়ে আগের কবিতার বই সম্ভবত 1997 সালে ছাপানো। আর লাস্টের কবিতার বইটা আছে 2015 সালের। তো এই কবিতার বইয়ের পরেও উনি আরেকটা কবিতার বই তো ছাপাইছেন, ডেফিনেটলি জানি আরও একটা ছাপায় থাকতে পারেন। মানে এখানে 6টা কবিতার বই আছে, এর বাইরে হইতেছে যে ওনার আরও 1-2টা বই আছে। লাস্ট বইটা ওনার নাম হচ্ছে এইখানে শেয়ালমুখী ফুল হয়ে ফুটে আছো, এই নামে একটা লাস্ট কবিতার বই ছাপা হয়েছে। তো আমি আসলে এইখানে যে 6টা কবিতার বই আছে সেটা নিয়ে কথা বলবো। তো কামরুজ্জামান কামুর জন্ম হইতেছে 1971 সালে। আমার জন্ম হচ্ছে 1975 সালে। তো বয়সের দিক দিয়ে উনি আমার 4-5 বছরের সিনিয়র। কবিতার কথাও যদি বলেন তাহলে উনি কবিতার বই ছাপাইছেন 1997। আমি 1998 একটা বই ছাপাইছিলাম। কিন্তু ওনার সাথে আমার পার্সোনাল কিছুদিন হয়তো দু একবার দেখা টেখা হয়েছে। আমি তো ওনাকে চিনি, উনিও হয়তো আমাকে নামে চিনা থাকতে পারেন আর কি। মানে খুব ডিস্টেন্টলি চিনতে পারেন আর কি। আমার কবিতা উনি জানেন কিনা আমি শিওর না আর কি। বা এই সম্পর্কে ওনার কোনো ধারণা আছে কিনা, মানে উনি আমার সম্পর্কে কখনো কিছু বলছেন এটা আমি খেয়াল করি নাই। মানে কিন্তু ওনার কবিতা আমি খেয়াল করছি। ওনার যে প্রথম 2টা বই আছে, এই বই 2টা আমি আসলে পড়ি নাই। মানে এর আগে তো ওনার কবিতা-টবিতা তো আসলে অনেক জায়গায় ছাপা হইছে। অনেকে ওনার নাম-টাম বলছে। উনি পরিচিত। মানে কবি মহলে, বাংলাদেশের কবি মহলে পরিচিত। তো ওনার আসলে ওই যে কবি মুখপত্রহীন, তারপর অহৈত গুঞ্জনমালা, এই 2টা বই আসলে আমি আগে পড়ি নাই। এই বই পড়ছিলাম আরকি। তারপরে ওনার মামুজুর নৌকায় বইটা আমি কিনছিলাম। তারপর ওনার ওই যে নিগার সুলতানা, এই বইটা আমি কিনছিলাম। চেয়ে আছো, এই 3টা বই, এই 3টা কবিতার বই আলাদা করেও কিনছি, আবার এখানেও ছিল। আর ওনার এই কবিতা সংগ্রহটা কেনার পরে তো আসলে পড়ছিলাম। তো এখন আমার পরে মনে হয়েছিল যে ওনার সম্পর্কে জিনিসগুলি একটু দেখি, রিভিউ করি আর কি, আসলে কবিতাগুলি নিয়ে কথা বলি।
বলার সময়। তো আমার এইখানে পড়তে গিয়ে যেটা মনে হয়েছিল, ওনার আসলে যেটা নিজের কবিতা সেটা আসলে শুরু হয়েছে ওই মামুজির নৌকায় বই থেকে। ওইটা মনে হয় 2011 সালে ছাপা হয়েছিল আর কি। এর আগের কবিতার বইগুলিতে ওনার কবিতা ছিল না তা না, ওনার আমার ধারণা যে সিগনেচারের জায়গাটা সেইটা এতটা স্পষ্ট হয়ে উঠতে পারে নাই। ওইটা আমার ধারণা ওনার ওই থার্ড কবিতার বই মামুজির নৌকায় থেকে ওনার যে একটা আলাদা সিগনেচারের জায়গা ওইটা বেশি স্পষ্ট হয়ে উঠছে। এর আগ পর্যন্ত উনি ভালো কবিতা লিখছেন, অ্যাপ্রিসিয়েট, ভালো কবিতা বলতে যেগুলি লোকজন অ্যাপ্রিসিয়েট করে ওই জায়গাগুলি আর কি। তো কামু নিয়ে যদি আমি কথা বলি, মানে যদি মেইনলি কথা বলতে হয় ওনার আসলে কবিতার সিগনিফিকেন্সের জায়গাগুলি, তাইলে আসলে আমার ধারণা ওনার কবিতা নিয়ে তো কিছু লোক কথা বলছেন, মানে দু একটা তো উনি ওনার কবিতা ভালো অ্যাপ্রিসিয়েটেড হইছে এরকম দেখছি, কিন্তু ওনার কবিতার মেইন জায়গাটা নিয়ে কেউ কথা বলছেন বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে ওনার কবিতার মেইন জায়গাটা হইতেছে মানে এটা যে কেউ মানে চোখের সামনে একদম এটা খেয়াল না করার কিছু নাই, সেটা হইতেছে ওনার এক ধরনের কবিতার ধারণা আছে, এবং এই কবিতার ধারণাটা কিন্তু ওনার কবিতাগুলির মধ্যে খুব স্পষ্টভাবে আছে। তো কবিতার অনেকে মনে করতে পারেন যে আসলে কবিতার ধারণা কবিতার ব্যাপারে খুব ইম্পর্টেন্ট না, কিন্তু এইটা আমার কাছে আসলে ট্রু মনে হয় না। আপনার একজন কবি যখন কবিতা লেখেন তখন তার মনে একটা ধারণা থাকে যে কোন জিনিসটা কবিতা, বা কোন জিনিসগুলো কবিতা হয়ে উঠতে পারে, বা কিভাবে একটা জিনিস কবিতা হয়। এটা খুব ডিফাইন্ড একটা ফরম্যাট থাকে তা না, কিন্তু কিছু আগ্রহের জায়গা থাকে, কিছু ইন্টারেস্টের জায়গা থাকে, যেটা দিয়ে আসলে অনেক সময় মানে ওই জায়গাগুলিকে একজন পোয়েট হচ্ছে টাচ করতে চান। তো উনি কোন জায়গাগুলিকে টাচ করতে চান এটা কিন্তু ওনার ওই যে কবিতা সংগ্রহের মুখবন্ধের মধ্যে এইটার মধ্যে আছে। উনি কিন্তু বেশ সরাসরি বলছেন, আমি লাইনগুলি পড়ি তাইলে হয়তো এটা বোঝা যেতে পারে। উনি দুইটা জায়গার কথা বলছেন, একটা হচ্ছে প্রথম দিকে বলছিলেন যে আজকের কবিতা তার পূর্বতন ইতিহাসের সাপেক্ষে কবিতা, মানে কবিতার হইতেছে একটা হিস্ট্রি আছে, হ্যাঁ, সেই হিস্ট্রির সাপেক্ষে এটা কবিতা হয়ে ওঠে। তো হিস্ট্রিটা কি? তো হিস্ট্রিটার জায়গাটাতে উনি যে জায়গাটা বলছেন, যেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে বাংলার কত গায়ক সাধক কবি গণমানুষের হৃদয়ের গান গাহিয়াছেন, কি বিপুল সেই ভাণ্ডার, আরো কত না কবি ফুরায়ে গেছেন পথে প্রান্তরে ঘুরিয়া ফিরিয়া, যার বাণী হয়তো কোনোদিন এই লিপিরই অধীন হইতে পারে নাই। ইউরোপীয় শিক্ষার আলোর বাইরে বাংলার এই যে বিপুল অন্ধকার, আমি কেন সেই অন্ধকারের কবি হইলাম না? এই অন্ধকার যে আমার নিজের আলো, আমার দেমাগ কেন সেই উপলব্ধির গহনে হারাইল না? আমি কেন হীনমন্য মধ্যবিত্তের কবি হইতে গিয়া এই সবেধন নীলমনের অপচয় করিলাম? মানে এই ধরনের কথা। তার মানে উনি কবিতার হিস্ট্রি বা কবিতার ধারণার জায়গাটাতে কিন্তু আমি এর আগে সম্ভবত হাসান রুবাইদের কবিতা নিয়ে কথা বলতে গিয়েও বলতেছিলাম যে দেখেন, বাংলাদেশের কবিতা খালি মধ্যবিত্তের কবিতা না, যে কলোনিয়াল পিরিয়ড থেকে যেটা শুরু হয়েছে সেটার কবিতা কিন্তু না। কবিতা কিন্তু হইতেছে যে এর আগে যে ছিল, মানে ধরেন গীতিনাট্য ছিল, গীতি কবিতা ছিল, জারি গান ছিল, এই জিনিসগুলি কিন্তু আমাদের কবিতা। মানে হিস্ট্রি হিসাবে সেটা কবিতার মধ্যে আমরা ইনক্লুড করতে পারি নাই, এটা আমাদের ইন্টেলেকচুয়াল ব্যর্থতা। কিন্তু একজন কবি যখন বাংলাদেশে কবিতা লিখবেন তখন ওই জায়গাগুলিকে উনি কিন্তু এড়াই যেতে পারেন না, ওনার যদি ওই হিস্ট্রি সেন্সটা থাকে। তো কামুর ব্যাপারটা হচ্ছে ওনার এই হিস্ট্রি সেন্সটা ছিল। তো ওনার এই কবিতাতে আমি একটু পরে বলবো, মানে একটু কবিতা ধরে ধরে বলা যাবে যে ওনার আসলে হইতেছে যে উনি ওই ওই জায়গাগুলিকে কবিতা মনে করছেন, এবং ওই জায়গাগুলিকে ওনার কবিতাতে নিয়ে আসার চেষ্টা করছেন। এইটা হইতেছে ওনার সবচেয়ে প্লাস পয়েন্টের ব্যাপারটা, মানে মানে কবি হিসাবে ওনার সিগনিফিকেন্সের জায়গাটা। যেমন ধরেন আমি কি বলবো যে অনেকে ছন্দ নিয়ে ট্রাই করে, কিন্তু ওনার হইতেছে যে এই জায়গাটা যে আগের দিনের যে প্রি কলোনিয়াল পিরিয়ড যদি আমরা বলি, তখন যে বাংলাদেশের কবিতা ছিল ওই জায়গাগুলিকে উনি কবিতার বাইরে ঠেলে দেন নাই, ওই জায়গাগুলিকেও উনি কবিতার ভিতরে, নিজের কবিতার ভিতরে ইনক্লুড করার চেষ্টা করছেন। যেমন ওনার কবিতা পড়লেই দেখবেন যে ওগো রে, কি বসন্ত আইলো, মানে এই রকমের ব্যাপারগুলি, এই যে কবিতার যে একটা ঘটনা, মানে ওই যে সুরের জায়গাটা, সেটা ওনার কবিতার মধ্যে খুবই প্রমিনেন্ট। এইটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট, যে কবিতার ধারণা ওনার একটা ছিল। উনি আরেকটা কবিতার বইয়ের ওই ভূমিকাতে বলতেছিলেন, কবিতার বইটা
সম্ভবত যাই হোক একটা কবিতার বইয়ের ইন্ট্রোতে উনি বলতেছিলেন যে ওনার দাদা হচ্ছে বিষাদ সিন্ধু পড়তেন, তো উনি হচ্ছে সেই বিষাদ সিন্ধুর সুরটা ওনার মধ্যে ফিল করতেন। তো এটা তো আছে, এই যে জায়গাটা এটা আমাদের ওই যে মধ্যবিত্তের কবিতার মধ্যে বা ধরেন উনি মধ্যবিত্ত হয়তো একটু ইয়ে করে বলছেন, কিন্তু হচ্ছে আধুনিক ইউরোপিয়ান কবিতার যে আমরা স্ট্যান্ডার্ড ফলো করি সেটার মধ্যে জিনিসটা নাই, কিন্তু কামু হচ্ছে ওই জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং বাংলা কবিতার আমি বলি যেটা আমিও দু একবার হয়তো পার্সোনাল কথাবার্তার মধ্যে বলছি যে বাংলাদেশের কবিতার মূল ঘটনা হইতেছে কবিতার ছন্দ না, বরং হচ্ছে সুরটা। আপনি জীবনানন্দের কবিতা এত বেশি মানে রিপিটেটিভ হওয়ার পরেও লাগে, কারণ হচ্ছে যে ওনার মধ্যে ওই যে সুরের ব্যাপারটা আছে, পয়ার যেটা পয়ারের মধ্যে লিখলেও ওনার হচ্ছে যে এই যে একটা সুর, এই সুরটা হচ্ছে প্রমিনেন্ট হয়ে আছে। তো কামর কবিতার মধ্যে হইতেছে যে এই সুরের জায়গাটা আছে, যে উনি ছন্দে কবিতা লেখেন নাই তা না, ওই যে মধ্যবিত্ত জায়গাটাকে উনি বাদ দিতে পারেন নাই, উনি যে বাদ দিতে পারেন নাই সেই আক্ষেপটা ওনার আছে। তো বাদ দেওয়ারও কোনো ঘটনা না আসলে, কারণ এটা তো হিস্টোরিক্যালি হয়ে আসছে। কিন্তু আমার কথা হইতেছে যে ওই যে প্রি কলোনিয়াল পিরিয়ডকে আমরা বাদ দিয়ে দিছি, সেটাকে আমরা কিভাবে ইনক্লুড করব সেটা একটা জায়গা। ওই জায়গাটা হইতেছে যে কামর কবিতার মধ্যে আছে। আর সেকেন্ড জায়গাটা হইতেছে যে উনি সুরের জায়গাটাকে অ্যাকোমোডেট করার চেষ্টা করছেন, সেটা আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়েছে আর কি। হ্যাঁ, যে এই সুরের একটা বাংলাদেশি সুরের একটা ব্যাপার আছে, কিন্তু যে জায়গাটা উনি আবার মিস করে গেছেন সেটা হইতেছে আপনি যদি বাংলাদেশের ওই যে ধরেন এই গানের জায়গাগুলোকে প্রি কলোনিয়াল কালচারের জায়গাগুলোকে হইতেছে আবার ভুলভাবে আইডেন্টিফাই করা হয় যে এগুলি হচ্ছে বাউল চিন্তার জায়গা, যেন এগুলি হইতেছে যে কোনো একটা মতবাদকে ফ্লারিশ করার জন্য এই পদাবলীগুলি কে আনা হয়েছিল, কিন্তু ঘটনা এটা না আর কি। বরং বাংলাদেশের যে এই যে সুরের জায়গাগুলি সেখানে চিন্তাও আছে, চিন্তাও ইনক্লুডেড, কিন্তু কামু করছেন কি, কামু হচ্ছে ওই চিন্তার জায়গাটাকে আসলে কি বলবো যে যেহেতু ওই চিন্তার জায়গাটাকে খুব প্রায়োরিটি দেওয়া হয় অন্যান্য জায়গাতে, উনি হচ্ছে ওই চিন্তাটা বাদ দিয়ে যেন ওই ফিলিংসটাকে নিতে চাইছেন। তো আমার ধারণা এইখানে একটু ওনার মানে কি বলবো যে কবিতার জায়গাটা একটু মানে পার্শিয়াল হয়ে উঠছে আর কি, যে উনি চিন্তা করেন নাই তা না, উনি হচ্ছে যে সুরের ভিতরে যে সুরের ভিতর দিয়ে যে চিন্তা করার জায়গাটা, ওই চিন্তা করার জায়গাটাকে উনি আসলে নিতে রাজি হন নাই, উনি সুরটাকেই শুধু নিতে রাজি হয়েছেন যে না এখানে একটা সুর আছে, সুরটাকে ইনক্লুড করা উচিত, কিন্তু সুরের ভিতর দিয়ে তো আসলে চিন্তাও হইতেছে। মানে কথা বাংলা কবিতা নিয়ে কথা বলতে গেলে তো আসলে জীবনানন্দের কথা বারবার চলে আসে, তো ওনার কিন্তু আসলে সুরটা না, বরং জীবনানন্দের কবিতার মধ্যেও যে কিছু চিন্তা আছে, কাব্যিক চিন্তা আছে, যেটা আপনি মানে ওই সময়ের অন্য কোনো কবিতার মধ্যে পাবেন না আর কি। তো শুধু চিন্তাটাই তো কবিতা হয়ে ওঠে না, বা শুধু হইতেছে যে আপনার মানে সুরটাই কবিতা হয়ে ওঠে না, এখানে এক ধরনের একটা ঘটনা ঘটে, সব জিনিসগুলি যখন একসাথে করা হয় তখন একটা কবিতার জায়গা তৈরি হয়ে ওঠে আর কি। তো ওইটাই হইতেছে ঘটনা। তো কামর কবিতার সিগনিফিকেন্সের জায়গা যদি বলি, ওনার কবিতা ধারণার যে জায়গাটা সেটা খুবই অ্যাপ্রিসিয়েটেবল। ওইখানে হইতেছে উনি শুধুমাত্র ইউরোপিয়ান ঘরানার আধুনিক কবিতাটাকে শুধু কবিতা মনে করেন নাই, এর বাইরে যে হচ্ছে বাংলাদেশের যে বিপুল একটা জায়গা আছে কবিতার গানের, সেটাকে উনি কবিতার জায়গা মনে করছেন এই জায়গাটা, এবং ওনার কবিতাতে ওই রিফ্লেকশন আছে, ওই রিফ্লেকশনটা ওনার কবিতাকে আসলে সামহাউ ইউনিক করে ফেলছে। সেকেন্ড কথা হইতেছে যে ওনার কবিতার মধ্যে একটা ছন্দের বাইরেও একটা সুরের জায়গা আছে, সুরের জায়গা উনি খোঁজ করার চেষ্টা করছেন, যেটাও ওনার কবিতাকে এক ধরনের সিগনিফিকেন্ট করে রাখছে আর কি। থার্ড হইতেছে যে উনি আসলে সুরটাকে নিছেন, কিন্তু কোনো ধরনের চিন্তার প্রবেশ নিষিদ্ধ টাইপের কিছু ব্যাপার আছে আর কি। তো ওইটা আমার ধারণা ওনার কবিতাকে কিছুটা হ্যাম্পারও করছে, কবিতার জায়গাটাকে ফার্দার এক্সপ্লোর করতে দেয় নাই। তো এটা হচ্ছে আমার ওভারঅল ওনার এই 6টা কবিতার বই পড়া আমার হচ্ছে ধারণা আর কি। এর বাইরে তো আরো অন্য জিনিস আছেই আর কি, আমি আমার রিডিংটাই তো এখানে বলতেছি। তো এইসব জায়গা থেকে ওনাকে আসলে যেমন কামুকে যেটা হইছে যে আসলে ওনাকে আসলে বাংলাদেশের কবি হিসেবে আমার ধারণা এক ধরনের একটা আলাদা একটা জায়গা দিয়ে রাখছে আর কি, মানে জায়গাতে ওনাকে আসলে আমরা লোকেট করতে পারি বলে আমার মনে হয়েছে।
ওনার তো ওভারঅল একটা ধারণা বললাম। ওনার বইয়ের কবিতাগুলি নিয়ে যদি বলি, যেটা বলতেছিলাম যে সুরের কথা, যে ওনার কবিতার মধ্যে হচ্ছে সুর, গান, এই জিনিসটা আছে। এটা হচ্ছে উদাহরণ দিয়ে বলি তাইলে হইতেছে যে বলাটা মানে আমার ক্লেমটা মনে হয় লোকেট করা যাবে। উদাহরণটা কিরকম, যেমন এইটা তো ওনার কি বলবো যে মানে এই জন্য বলতেছিলাম যে ওনার হচ্ছে খুবই প্রমিনেন্ট এটা জায়গা। যেমন কবিতার নামের মধ্যেও আছে, হ্যাঁ, যে সহে না রে, ওরে কি যে আনন্দ রে, বসন্ত বাহারে রে। হ্যাঁ, যেমন ধরেন ওনার তো একটা কবিতা তো মানে মোটামুটি পরিচিত, সেটা হইতেছে বসন্ত নামে একটা কবিতা। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার বিবাহ ভেঙে যায়, আমার বিবাহ ভেঙে যায়, এমনই বসন্ত আজ, হাই রে। হ্যাঁ, তো রে মানে হচ্ছে একটা গানের মতো করে একটা ধাক্কা দেয় আর কি। তো এইটা নিয়েও মানে আরো কিছু উদাহরণ আমি বলি, বলার পরে তারপরে যাই আর কি। এই যে একটা হচ্ছে আহ, ওই যে দেশাত্মবোধক কবিতা নামে একটা কবিতা আছে, ওইখানের 4টা লাইন এরকম শেষে, ধরতে আসলে মারবো চাটি, আমার সোনার চেয়েও খাঁটি, মোদের প্যান্টে লাগিয়ে আছে, হাইরে আমার দেশের মাটি। হ্যাঁ, তারপরে হইতেছে যে আহ, তারপরে যদি বলি আহ, হেমন্তের গ্রামান্তর একটা কবিতা আছে, এখানে একটু পড়ি। সেটা হচ্ছে, হেমন্তে যে কি কি সব কলরব আমি গ্রামে থাকতে টের পাইছি, ওগো অন্তর্যামী। এই যে ওগো শব্দটা খেয়াল করেন আর কি। আহ, তা আজ স্মরণে আর নাই নাই তোরে, ধানের পরশে ধান পেকে ওঠে, ধান পেকে পেকে উঠেছিল ভোরে। এই যে রে, ওগো, মানে এটা একটা সুরের একটা পার্সপেক্টিভ দেয় এরকম। মানে কি বলবো যে লিটারালি হাজার হাজার আছে আর কি ওনার উদাহরণ আর কি, যে উনি এই যে সুর এবং গান সেটাকে ওনার হচ্ছে কবিতাতে ইনকর্পোরেট করছেন আর কি। এখানে ধরেন ওই জসিমউদ্দিন একটা কথা বলতেছিলেন ওনার মুর্শিদা গান নামে একটা লেখাতে আর কি। উনি বলছিলেন মুর্শিদা গানের মধ্যে মূল ব্যাপার কিন্তু ছন্দ না, যে এবং বেশিরভাগ মুর্শিদা গানে হইতেছে যে ছন্দ মিলও নাই, বরং হচ্ছে যে কথার শেষে রে দিয়া, ওগো দিয়া, বন্ধুরে, ওগোরে, সখীরে, এগুলো দিয়ে হইতেছে যে সুরটাকে মিলায় দেওয়া হয়েছে একটা আকুতি দিয়ে, একটা আকুলতা দিয়ে, হচ্ছে ওই সুরের জায়গা দিয়ে হচ্ছে ওই জায়গাটাকে মিলানো হইতেছে। তো এই জিনিসটা এত ফ্রিকুয়েন্ট কামর লেখাগুলির মধ্যে, আমার ধারণা এটা কেউ কখনো বলেন নাই বা খেয়াল করেন নাই কেন, এটা একটা বেশ আশ্চর্যের ব্যাপার আর কি। তো এইটা হইতেছে ওনার একদম সিগনেচার, যে ওনার কবিতা নিয়ে কথা বলতে গেলে এই যে বাংলা গানের একটা ইনকর্পোরেশন বাংলা কবিতার মধ্যে, এইটা ওনার মতো করে এত মানে ভাবে কি বলবো যে খুব স্ট্রংলি আর কেউ করছেন বলে আমি দেখি নাই। করে থাকতে পারেন অনেকে, কিন্তু এই জায়গাটা উনি আসলে আইডেন্টিফাই করছেন, অ্যাকোমোডেট করছেন, এরকমের ঘটনাগুলি ঘটছে। সেকেন্ড কথা যদি বলেন, ওনার লেখার আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে হিউমার, প্রচুর হিউমার আছে। ওই যে প্যান্টের কথা বললাম, প্যান্টে লাগিয়ে আছে আমার দেশের মাটি। হ্যাঁ, তারপরে হইতেছে ওনার কবি তার মধ্যে এই জিনিসটা খুবই আছে আর কি, যে উনি এই হিউমারটাকে নিয়ে আসতেছেন। হ্যাঁ, হিউমার ওনার কবিতার একটা মোটামুটি ভালো পার্ট আর কি। ওনার কবিতার সাথে যারা পরিচিত তারা হচ্ছে মানে এই জিনিসগুলো পাবে। যেমন একটা কবিতা আছে হসন্ত, কবিতাটাই পড়ি। একটা স্বপ্ন দেখলাম, বরিশাল যাইতেছি, কুয়াশা নাকি মেঘের ভিতর দিয়ে লঞ্চ আগাইতেছে, বুকে বরফ জমতেছে, দেখি জীবনানন্দ দাশ লাফ দিয়া দিয়া মেঘ ধরতেছে আর খাইতেছে। আমি তাকে বলি, ওই মিয়া, আপনি ট্রামে যাইতে পারেন না, খালি লঞ্চে এসে ভিড় করেন কেন? সে বেটা কিছুই শোনে না, খালি হা করে মেঘ খায়। আমি আবার বলি, আপনার কানে কি হসন্ত হইছে নাকি? শোনেন না কিছু? এই যে দুলা ভাই, বউয়ের সাথে আপনার এত সমস্যা কেন? মানে তো মানে এটা তো ফানটাই হচ্ছে ঘটনা আর কি। হ্যাঁ, তারপর একটা কবিতা আছে পাখি, তরুতলে বসে বসে চিন্তা করি মনে মনে হায়, পাখিটি উপর থেকে হেগে দিয়ে উড়ে চলে যায়। তো মানে এরকম হিউমারাস কবিতা ধরেন কি বলবো যে কাজী নজরুলেরও প্রচুর হিউমারাস কবিতা আছে, মানে ফানি কবিতা লেখার চেষ্টা করছেন, কিন্তু ওগুলো টিচকারি মারা কবিতা। বা ফরুক আহমেদও এরকম প্রচুর লিখছেন
মানে ঠেস মারা কবিতা লিখছেন আর কি, যে ওগুলি বুঝাই যায় কাউকে হচ্ছে হেয় করার জন্য বা কোনো একটা চিমটি কাটার মতো, মানে কোনো একটা আমলাদেরকে হেয় করে বা ধরেন তাদের যে বদভ্যাসগুলি আছে সেগুলিকে হাইলাইট করে বাবু শ্রেণীর লোকদেরকে নিয়ে। তো হিউমারের ব্যাপারটা আছে বাংলা কবিতাতে, হিউমারের জায়গাটারে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় না, বা ওইগুলি আসলে খুব বেশি ভালো কবিতা হয়ে উঠতে পারে না বলে ওইগুলি দেখা যায় না। কিন্তু ওনাদের যদি মূল কবিতাগুলির দিকে বলেন আর কি, মানে কাজী নজরুল ইসলামের তো বিদ্রোহী ভাব আছে, প্রেম ভাব আছে, ফররুখ আহমেদেরও তো একটা সিরিয়াসনেস আছে, চিন্তার ব্যাপার আছে, ইসলামী চিন্তার জায়গাগুলি আছে, একটা ইতিহাস ঐতিহ্যের ব্যাপার আছে, এই জায়গাগুলি আছে। কিন্তু হিউমার ওনাদের কবিতার একদম মানে মূল কবি যে মানে একজন কবি করেন কি, একজন কবিতা আসলে কবিতার ভিতর একটা ব্যক্তিত্বকে ইনসার্ট করেন, যে যেই ধরনের ব্যক্তিত্ব ইনসার্ট করেন সেইখানে কিন্তু হিউমারটা খুব বেশি প্রমিনেন্ট না। কিন্তু কামর যে কবি ব্যক্তিত্ব আছে কবিতার মধ্যে, সেখানে হিউমার একটা প্রমিনেন্ট রোল প্লে করে। এটা আমার মনে হয় যে ওনার কবিতার একটা সেকেন্ড সিগনেচার, যে কামর কবিতা আছে এবং কামর কবিতাতে হিউমারের জায়গাটা, ওনার অবশ্যই সিরিয়াস কবিতা আছে, সিরিয়াস কবিতা নাই তা না, হচ্ছে যে এই হিউমারের জায়গাটাকে উনি আমার ধারণা বেশ ভালোভাবে এমবেড করতে পারছেন আর কি ওনার ইয়ের মধ্যে, যে কবি ব্যক্তিত্বটা উনি রিফ্লেক্ট করেন কবিতার মধ্যে, সেটার মধ্যে হিউমারের জায়গাটা আছে। আর কবি ব্যক্তিত্ব যে নিয়ে যেহেতু কথা হচ্ছে, উনি যে কবি ব্যক্তিত্বটাকে এখানে আনছেন ওনার কবিতার মধ্যে, সেটা হইতেছে অনেকটা ধরেন সহজ সরল ভীত একজন মানুষ, ভীত, সে ভয় পাচ্ছে, পুলিশ নিয়ে বেশ কয়েকটা কবিতা আছে, সে হইতেছে যে তাকে কেউ মাইরা ফেলতেছে, মানে সে একটা যে কি বলবো, যে আমাদের বর্তমান সময়ের যে নাগরিক বলা যাবে না, মানে বাংলাদেশের সাধারণ মানুষের যে অবস্থা, সেখানে একটা ডর ভয়ের ভিতরে তো আমরা বাইচে আছি। তো কামুর ব্যক্তিত্বটা, কবি ব্যক্তিত্বটা ওই ডর ভয়ের জায়গাটাকে রিফ্লেক্ট করে। এইটা আরেকটা ব্যাপার মনে হয়েছে। আপনি যাদের অন্য সময়ে সমসাময়িক সময়ে যারা দেখবেন, ওনারা কিন্তু কবি হিসেবে বেশ নির্ভীক, মানে খুবই হচ্ছে কি বলবো যে, বা খুবই প্রেমিক, এরকমের ব্যাপারগুলি আছে। কিন্তু ভয় পাওয়া, ভীত একজন লোক, মানে এই এই জায়গাটা কে মানে কবিতার ভিতরে নিয়ে আসাটা খুব আমার ধারণা খুব কঠিন একটা কাজ, বা মানে যার যার মতোই কাজ আর কি আসলে। তো এইটা বাংলা দেশের কবি ব্যক্তিত্বের মধ্যে এই জিনিসটা খুব বেশি চোখে পড়ে না আর কি, যে একজন ভয়ার্ত মানুষের একটা অবয়ব আর কি, এই জিনিসটা ওনার কবিতার মধ্যে আছে। এইটা থার্ড একটা সিগনেচার আমার কাছে মনে হয়েছে। এর বাইরে আরো অনেক জায়গা তো আছে, মানে যেগুলি চোখে পড়ছে আর কি আমার, বা আমি যেগুলি বলতেছি তার বাইরেও আসলে কামড় কবিতার তো অনেক জায়গা আছে। আমার চোখে যে জায়গাগুলি পড়ছে সেই জায়গাগুলির কথা আমি বলতেছি। ওই যে সুরের ব্যাপার যেটা বলতেছিলাম, যে বাংলাদেশের গানের মধ্যে এটা দেখবেন যে যে পদকর্তা তার নাম চলে আসে, যে লালন বলে ভোলা মন পড়ে রইলি অচেতন, যে হাসন রাজা কান্দে, হ্যাঁ, তারপরে হচ্ছে করিম বলে, হ্যাঁ, তারপরে হচ্ছে রাধারমন, যারা গানগুলি বলেন তাদের নাম কিন্তু ওনারা নেন। তো বাংলাদেশে ওই এই প্র্যাকটিসটা কবিতার মধ্যে নিয়ে আসাটা কিছুটা ঝামেলার মনে হয়, মানে লোকজন খুব একটা আনতে পারেন বলে আমার মনে হয় না। কিন্তু কামো যে খুব সাকসেসফুলি পারছেন তা না, কিন্তু ওনার একদম প্রথম দিকের কবিতা থেকে শেষ পর্যন্ত ওনার এই চেষ্টাটা আছে যে কামো নাম নিয়ে আসাটা হচ্ছে। একদম প্রথম কবিতার বই এরকম আছে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখো, কোথাও কামুকে যদি ক্ষীণ দেখা যায়, হ্যাঁ, তারপরে আমার এই খণ্ড নাম নিয়া বিশ্বে কত হাসি ঠাট্টা হায়, দেখো তো তুমি কামু মজে কাম সাধনায়। একদম শেষের কবিতার বইও ওনার এই জিনিস, মানে এই প্র্যাকটিসের জায়গাটা আছে, যে উনি কামু নাম নিয়ে একটা কিছু বলার আর কি। দেখো আম বনে বট নির্জনে নিখিল নদীর কোলে, কামু ফিরে যায় ভ্রূণ হয়ে তার মায়ের নাভির কুলে, মাতৃভূমি নামে একটা কবিতাতে। তো এই যে ব্যাপারটা, এটা আসলে মানে আমার ধারণা এখনো অনেকে হয়তো এই জিনিসটাকে প্র্যাকটিস করতে পারেন, মানে এটা তখন একটু অস্বস্তিকর ব্যাপার হইলেও এখন আর এতটা অস্বস্তিকর বা গ্রাম্য ব্যাপার হয়ে নাই আর কি, মেবি এতটা। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ওনার
কাম বা সেক্সের কবিতা লেখারও একটা ব্যাপার ছিল, কিন্তু এটা খুব মানে লাইট, মানে আমার ধারণা দু একটা জায়গায় এই জিনিসটা আসছে, কিন্তু ওই জায়গাটাকে উনি এক্সপ্লোর করতে চাইছেন, মানে ইরোটিক কবিতা লেখার, কিন্তু ওই জায়গাটাতে উনি খুব বেশি ফোকাসড হয়েছেন বা অনেক বেশি ইরোটিক কবিতা লিখছেন তা না। ওনার দুই তিনটে এরকম সিম্বল আছে আর কি, খুঁজলে পাওয়া যাবে আর কি। মানে আরেকটা জিনিস হইতেছে যে ওই ক্রিটিকের জায়গাটা বা চিন্তার জায়গাটা যেটা বলতেছিলাম, আমার মনে হয়েছে যে ওই চিন্তার জায়গাটাকে উনি আসলে অ্যাভয়েড করছেন, এবং অ্যাভয়েড করছেন এক ধরনের হচ্ছে কি বলবো যে বাঁকা হয়ে গিয়ে, ধরেন এক ধরনের বক্রতার ভিতর দিয়ে হচ্ছে উনি যেন এটাকে এড়ায় যাইতেছেন। যেমন ধরেন একটা কবিতা আছে শান দেয়া লাগে নামে, মামুজুর নৌকায় বইয়ে, সেখানে একটা লাইন আছে এরকম: তাই লোকে বই পড়ে জ্ঞান ধরে ঢোকায় ভিতরে, মাঝে মাঝে শান দিলে ধার থাকবে ধাতব বস্ত্রের। মানে হচ্ছে যে জ্ঞানের দরকার আছে, জ্ঞান লাগবে, এই জাতীয় ওনার একটা ব্যাপার আছে আর কি। আহ, আহ, তারপরে ওনার এই এই জায়গাগুলি, যেমন ধরেন নাচিব নানান রঙ্গে নামে একটা কবিতা আছে: নাচিব নানান রঙ্গে কথা কব তার সঙ্গে, যার সঙ্গে বনিবনা হয় ধরবো আমি তার অঙ্গ, ফাঁক করব দুই বঙ্গ, মাঝখানে বসে থাকবো সদানন্দময়। মানে উনি এই জায়গাটাকে হচ্ছে মানে আমার কথা হইতেছে যে উনি ঠিক ক্রিটিক্যাল হইতে চান নাই, মানে এই ক্রিটিক হওয়াটাকে উনি একভাবে এড়ায় গেছেন। এইটা ওনার কবিতার ব্যাপারে আমার মানে কি বলবো যে একটা অবস্টেকল মনে হয়েছে আর কি, যে উনি যেভাবে জিনিসটা দেখছেন। আরেকটা শেষের বইয়ে একটা ব্যাপার আছে যে ওনার হচ্ছে চেয়ে আছো বইটাতে, যেটা এইখানে একটা আমার মনে হচ্ছে যে একটা মেজর উনি একটা জায়গা থেকে সরছেন, যে ওনার আগের ওই যে ছন্দবহুল কবিতা থেকে হইতেছে যে উনি হইতেছে যে নিজের জীবনের কাহিনী যেন বলতেছেন ছোট ছোট করে, মানে খুব সহজ সরলভাবে, ঠিক কবিতাও না, যেন কাহিনী বলা কবিতার মধ্যে। এই চেঞ্জটা ওনার চেয়ে আছো বইটার মধ্যে আসছে। এর পরের কবিতার বইয়ে কীরকম হয়েছে জিনিসটা জানি না, কিন্তু এটাও আমার ধারণা ইন্টারেস্টিং একটা ব্যাপার হয়েছে আর কি। তো এই হচ্ছে ওনার কবিতার কিছু ব্যাপার যা আমার চোখে পড়ছে। তো এখানে আরো দুইটা জিনিস বলা যায়। এক নম্বর জিনিস হচ্ছে যে আসলে মানে উনি তো গ্রাম বাংলা নিয়ে কবিতা লিখছেন, তারপরে ওনার কবিতা কেন আসলে গ্রাম বাংলার, উনি কেন গ্রাম বাংলার কবি হইয়া উঠেন নাই, এইটা আমার কাছে মনে হয়েছে যে উনি এটা তো হইতেই পারতো, মানে ওনার, কিন্তু ওনাকে কিন্তু আসলে খুব একটা গ্রাম বাংলার কবি বানায় দেওয়া যায় নাই। আমার ধারণা যে বানায় দেওয়া যায় নাই সেটার আসলে ওই যে তিনটা কারণ আছে, এগুলি একটু বলছিও আমি, তারপর আবার একটু বলি। সেটা মূল ব্যাপার হইতেছে যে ওনার মানে গ্রাম বাংলা বলতে যেটা আমরা বুঝাই বা যে জিনিসটা এখন অ্যাস্টাবলিশড আছে সেটা হচ্ছে একটা সহজ সরল প্রকৃতি, একটা লিনিয়ার জায়গা। কিন্তু কামুর যে গ্রাম বাংলা আছে সেটা কিন্তু লিনিয়ার না, সেটা হইতেছে একটু বাঁকাচোরা। মানে ওই যে ওনার কমেডি আছে, ওনার হিউমার আছে, ওনার মধ্যে ওই যে নানান ঘটনা ঘটতেছে, এই যে জায়গাগুলি, এইটা কিন্তু আর সহজ সরল গ্রাম গ্রাম বাংলা থাকে নাই, বরং এটা একটা পোস্ট গ্রাম বাংলা হয়ে গেছে, যে গ্রাম বাংলাতে আসলে ওই রকমের সহজ সরলতা খুঁজে পাবেন না। তো যার ফলে ওনাকে গ্রাম বাংলার কবি বানাইলে বিপদ, মানে ওনার ওই বক্রতাগুলিকেও নিতে হবে আর কি, তো ওইটা নিলে আর গ্রাম বাংলা থাকে না। তো এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন, যে যেই কারণে ওনারে বানানো যায় নাই আর কি। আরেকটা জিনিস হচ্ছে উনি কিন্তু মধ্যবিত্তের যে কবিতা, সেই কবিতাটাকে কিন্তু বা ইউরোপিয়ান ঘরানার যে কবিতা সেটাকে কিন্তু উনি ইগনোর করেন নাই। হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু উনি ধরে রাখছেন। তো যার ফলে ওইটাকে ওনাকে ওই জায়গাটাতে লোকেট করার যদি হয় তাহলে আসলে পার্শিয়ালি দেখা হবে আর কি ওনাকে, বরং ওনার যে ওই আধুনিক ইউরোপিয়ান কবিতার যে ট্রেডিশন সেটাকে উনি একভাবে ধরে রাখার চেষ্টা করছেন। তো ওই চেষ্টাটাকে ওনারা যদি গ্রাম বাংলার কবি বানায় দেওয়া হয় তাহলে ওই চেষ্টাটা দিয়ে ওইটা ইজিলি আসলে বাদ করা ফেলা সম্ভব, প্রমাণ করে ফেলা সম্ভব যে না, ওনার মধ্যে তো ওই ব্যাপারগুলো আছে, আধুনিকতা তো আছে, উনি তো আধুনিক কবিও আর কি, উনি তো শুধু গ্রামের কবি না আর কি। এইটা একটা ব্যাপার আর কি। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম যে ওনার যে কবি ব্যক্তিত্বের জায়গাটা,
উনার হচ্ছে যে কবি ব্যক্তিত্ব তো আসলে ওরকম সহজ সরল জায়গাতে নাই আর কি, বরং উনি কিছু দেখতেছেন এবং ওনার এই অবজারভেশনগুলি উনি কিন্তু আসলে স্থগিত রাখেন নাই আর কি। তো এই জায়গাগুলি ওনাকে আসলে আমার ধারণা ওনাকে গঞ্জের কবি অনেকে বলতে পারেন যে ওনার কবিতার মধ্যে এই জায়গাগুলি আছে, কিন্তু ট্রেডিশনাল অর্থে ওনাকে আসলে গ্রাম বাংলার কবি বানায় দেওয়া বেশ কঠিন কাজ আর কি। আমার ধারণা এটা কেউ পারেন নাই, বা পারাটাও একটু মুশকিল হবে আর কি। আর এমনিতে ওনার কয়েকটা কবিতা নিয়ে কথা বলা যায় আর কি। সেকেন্ড যেটা বলতেছিলাম যে ওনার কয়েকটা কবিতা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে, যে জিনিসগুলি যেমন ধরেন ওনার যেটা বলতেছিলাম যে প্রথম দিকে ওনার আসলে খুব একটা কবিতা আমার খুব একটা প্রথম দুইটা বইয়ের আমার কাছে মনে হয়েছে উনি ওনার জায়গা থেকে খুব একটা বেরোইতে পারেন নাই, কিন্তু এই জায়গাগুলি উনি অনেক জায়গাতেই উনি যে আসলে অন্যরকম কবিতা লিখবেন মানে ট্রেডিশনাল কবিতার বাইরে, সেই জায়গাটা আমার মনে হচ্ছে যে কিছু কিছু জায়গায় আসলে চলে আসছিল। যেমন একটা হচ্ছে পুলিশ কবিতাটা, এটা হচ্ছে একদম কবি মুখপত্রহীন। এই কবিতাটা একটু পড়ি তাইলে বোঝা যেতে পারে যে কোন জায়গাটার কথা আমি বলতেছি। সেটা হচ্ছে পুলিশ। ছেলে বুড়াদের দেখে পুলিশেরা খুব ভয় পাচ্ছে, তারা যে বন্দুক ফেলে দৌড় দিচ্ছে এটা খুব স্বাভাবিক নয়। আমার মামাতো ভাইয়েরা চিটাগাঙে রাজশাহীতে বহুদিন থেকেই পুলিশ হয়ে আছে। আমি তো অত রেখাচক্র উদ্ধাকাশ কিছুই বুঝি না, তাদের পেটের শিশুরাও কিছু বোঝে না ওসব। আমি তো এসব ভাবছি কারা এসে আমাকে পিছনে সামলে খালি মারে, আমি কিন্তু পুলিশ ডাকবো। একদিন আমাকে তারা সরাইখানা থেকে ফেরত পাঠিয়েছিল, আমাকে খারাপ হতে দেয়নি তারা। পুলিশ পুলিশ করে আমি চিৎকার করেছি, আর তারা এসেও আমাকে মারল। পুলিশ, ও পুলিশ, আমাকে মারবেন না পুলিশ, আমার বউ আছে। তো এটা আমার কাছে মনে হচ্ছে ওনার এই অন্য যে কবিতাগুলো আছে সেটার চাইতে এটা একটু ওই যে ওনার যে জায়গাগুলা এই জায়গাগুলি এখানে বের হয়ে আসছিল বলে আমার কাছে মনে হয়েছে আর কি। আরেকটা ওনার ভালো কবিতা মানে মানে আমার পছন্দের কবিতা একটা হচ্ছে অহেতু গুঞ্জনমালার, সেটা হচ্ছে মৎস্যবাজার। ওইখানেও একই ঘটনা, মানে হইতেছে পৌরবাজারে, মোস্ট প্রবাবলি এটা রংপুরের পৌরবাজার, ওই জায়গাটাও আমি চিনি। তো ওইখানে গেছে, তো এখানে গুন্ডারা তারে হেনস্থা করতেছে, তার সাথে তার ছেলেমেয়েরা আছে, তারা বলতেছে যে চলেন এখান দিয়ে যাইগা। তো এই এই জায়গাটা ইন্টারেস্টিং। মানে তারপরে ওনার আরেকটা অন্যরকম কবিতা আছে, আমার ধারণা এই কবিতার ফর্মটা উনি খুব একটা বেশি ফলো করেন নাই। মানে ওনার তো একটা দীর্ঘ কবিতা আছে কয়েকটা, কিন্তু দীর্ঘ কবিতার বাইরেও এখানে একটা হচ্ছে সব মানে জায়গা টাইগা মিলে এটা হচ্ছে বীরের বেদনার মতো ঘনীভূত বরফ, মানে বেশ কম্প্যাক্ট একটা কবিতা। আমার কাছে মনে হয়েছিল যে অনেকগুলি দৃশ্যকল্প আসতেছে, অনেক কিছু হচ্ছে, দেন এটা একটা জায়গাতে ইয়ে হচ্ছে। যেমন ওনার এরকম কবিতা মনে হয় আছে যে একার হৃদয়ের কাজল গলে যায়, তারপর আসাদ কবিতাটা এরকম একটা বড় একটা জায়গা আছে। আরেকটা যেটা আমি বলতেছিলাম যে চেয়ে আছো কবিতাতে বইটাতে ওনার হচ্ছে যেমন ওরে কি যে আনন্দ রে যে বইটা, এটা যে ওনার বাবা আসতো তখন উনি হচ্ছে স্কুলে যাইতেন না, মানে কবি আর কি। তো তারপর উনি যখন ঢাকা থেকে বাড়িতে যান তখন হচ্ছে ওনার মেয়েরা স্কুলে যায় না, এবং এটা তাদের খুব আনন্দের দিন। তো এরকম একটা সহজ একটা ব্যাপার আছে। তো ওই কবিতাটা একটু ইন্টারেস্টিং। আমার মনে হয়েছে যে এইভাবে আমরা যে আমাদের লাইফের ঘটনাগুলি কবিতাতে বলতে পারি, এই জায়গাটা থাকাটা ভালো। এই জায়গাটাও আনার উনি এক ধরনের চেষ্টা করছেন আর কি। তো কবিতাগুলি নিয়ে এই হচ্ছে কথা আর কি। তো আমার ধারণা ওনার কবিতা নিয়ে তো আসলে আরো অনেক কিছু চোখে পড়বে, অনেকে অনেক কিছু বলতে পারবেন। আমার এই কয়েকটা জিনিস চোখে পড়বে এবং এই কয়েকটা জিনিস আমি বললাম আর কি। তো আমার কাছে আমি যদি কনক্লুড করতে চাই তাহলে ওনার কবিতার সিগনিফিকেন্সটা আমার কাছে, আমি প্রথমেই বলছি যে ওনার কবিতার সুরটা হচ্ছে ওনার কবিতার সিগনিফিকেন্স। উনি যে সুরের জায়গাটা নিয়ে আসছেন এইটা মানে আমার ধারণা এত প্রমিনেন্টলি আর কেউ আনেন নাই। সেকেন্ড ঘটনা হচ্ছে যে ওনার কবিতার মধ্যে কিন্তু হচ্ছে ওই ওই সুরটার দিয়ে উনি এক ধরনের কি বলবো যে গ্রাম্যতা নিয়ে আসছেন, আধুনিকতার কনটেক্সটে যদি বলি, মানে ইন এ পজিটিভ ওয়ে আমি গ্রাম্যতা বলতেছি আর কি। যে আধুনিকতা যদি একটা ফেনোমেনা ধরেন, এর এগেনস্টে যদি গ্রাম্যতা থাকে, ওইটা নিয়ে আসতে উনি হেসিটেট করেন নাই। তো এইটা ওনার আরেকটা সিগনেচারের জায়গা বা সিগনিফিকেন্সের জায়গা। আরেকটা জিনিস আমি যেটা বলতেছিলাম যে উনি হচ্ছে কবিতার মধ্যে আসলে
চিন্তার জায়গাটাকে উনি আন্ডারমাইন করছেন এবং চিন্তা আনাটাকে এক ধরনের পাপ বইয়া মনে করছেন আর কি। এটা নিয়ে আমি লিখছিলামও, তো আমার ওই ছোট্ট লেখাটা আমি ডিসক্রিপশনে চাইলে বা যদি খুঁজে পাই দিব। তো ওইটাকে উনি আসলে কাভার করছেন এক ধরনের আকুলতা দিয়ে আর কি, এক ধরনের কি বলবো যে ইমোশন একটা জায়গা দিয়ে, যে ওভার ইমোশনাল একটা থ্রোয়িং দিয়ে এই জায়গাটাকে উনি কাভার করছেন। এটাও ওনার একটা মানে সিগনেচারের জায়গা আর কি। এই সিগনিফিকেন্সগুলি আমার চোখে পড়ছে। আরেকটা যদি বলেন যে ওনার কবিতাতে আসলে কোন জিনিসগুলি মিসিং বা মানে কোন জিনিসগুলি আমি দেখি নাই, এরকম তো আসলে বলাটা মুশকিলই। মানে কারো কবিতার মধ্যে সবকিছু থাকবে সেটা তো আর এক্সপেক্টেড না। যেমন ধরেন জীবনানন্দের কবিতাতেই আপনি রাজনৈতিকতা পাবেন না, মানে আছে অন্য একটা ফর্মে আছে। তো ওনার এখানেও রাজনীতি নিয়ে আছে আমার ধারণা। ওই যে আমি রোহিঙ্গা নামে মনে হয় ওনার একটা কবিতা আছে। তারপর ওই যে বিশ্বজিৎকে যে মারা হইলো, বিশ্বজিৎ নিয়ে ওনার একটা লাইন আছে, যদিও ওইভাবে উনি পলিটিক্যাল না আর কি। আমার ধারণা ওই রাজনীতির জায়গাটাকে উনি এড়াইছেনই আর কি। এবং আমার ধারণা এই ধরনের একটা আধুনিক কবিতার মধ্যে এরকম আর একটা ব্যাপার আছে, মানে কোটেশনে আধুনিক কবিতা বলছে যে আমাদেরকে রাজনৈতিক কবিতা লেখা যাবে না, লিখলে সেটা খুব একটা ভালো কবিতা হয়ে উঠবে না। এটা আমার মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক কবিতার একটা ওভারঅল একটা ফেলিওরের জায়গা, যেটা আসলে মানে এখন পর্যন্ত আমি খুব একটা দেখি না যে ওভারকাম করা যাইতেছে আর কি। তো কামল কবিতাতে ওইরকম আসলে রাজনীতি নিয়ে একটু টাচ আছে, কিছু ব্যাপার আছে, কিন্তু ওরকম কোনো রাজনৈতিকতার জায়গা আসলে ওইভাবে নাই। আর ওই চিন্তার জায়গাগুলি তো বলছি যে চিন্তা বা থটফুলনেসটাকে উনি আসলে এক ধরনের মানে কি বলবো যে জায়গা দিতে চান নাই, এড়াইছেন। এটা একটা তো চোখে পড়ছে। আরেকটা জিনিস হচ্ছে ওনার কিন্তু গান আছে, উনি অনেক বেশ কিছু গান লিখছেন, কিন্তু ওই গানগুলিকে উনি কেন কবিতাতে রাখলেন না, এটাও আমার কাছে একটা প্রশ্ন মনে হয়েছে। উনি ওই গানগুলিকেও কিন্তু ওনার কবিতা হিসাবে ইনক্লুড করতে পারেন। বাংলাদেশে এই ক্যাটাগরিটাকে যদি আমরা মানে কি বলবো যে আউটসাইড কবিতার বাউন্ডারি রাখি, সেটা একটা ঝামেলা। মানে একটা লিরিক্স তো অবশ্যই লিখছেন যে এটা গান গাওয়ার জন্য একটা লিরিক্স হয়েছে, কিন্তু এর মধ্যে যে পোয়েট্রি থাকতে পারবে না, এই যে এটা পোয়েট্রির বাইরের ব্যাপার, এইটা আমার মনে হয় খুব বাজে জিনিস আর কি। যে কারণে আমরা বুঝতে পারি যে ধরেন ডিলান, বব ডিলান, লিওনার্ড কোহেন, ওনারা তো আসলে লিখছেন, মানে ওনার কবিতাও লিখছেন, ওনাদের গানগুলিও কিন্তু কবিতা। তো আমাদের এখানেও আমার মনে হয় যে যেসব কবিরা লিরিক্স লেখেন, ওনারা কিন্তু ওই লিরিক্সগুলিকে লিরিক্স বইলে আলাদা করে না রাইখা ওনাদের কবিতার সাথেও জিনিসটাকে ইনক্লুড করতে পারেন। কামুর ক্ষেত্রে তো ওনার বেশ 2-3টা জনপ্রিয় গান আছে, তো ওই গানগুলিও আসলে কবিতা না কেন, ওই প্রশ্নটা মনে হয় উনি নিজেরা করতে পারেন। এইটা আমার আরেকটা জায়গা মনে হয়েছে। তো আমি যদি কনক্লুড করি যে বাংলা কবিতাতে ঘটনা হইতেছে যে কামরুজ্জামান কামু হইতেছে যে আধুনিক ইউরোপিয়ান কবিতা বা মিডল ক্লাসের কবিতা থেকে একটা ডিপারচার করার একটা সাহস উনি দেখাইছেন। আমার কাছে মনে হয়েছে যে এটা ওনার মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট আর কি। আমরা শুধুমাত্র যে ধরেন ওই রিটেন ফর্মে যেটা লেখা হয়েছে, যে জায়গাগুলিকে কবিতা বইলে আমরা চিনি, এর বাইরেও আসলে বাংলাদেশের কবিতার একটা বড় জায়গা আছে, এবং এই জায়গাটা যে আছে সেটার একটা রিকগনিশন কামুর কবিতা ধারণার মধ্যে আছে, এবং উনি ওনার কবিতাতে ওই জায়গাগুলি রিফ্লেক্ট করার চেষ্টা করছেন। ওইটা আমার কাছে মোস্ট সিগনিফিক্যান্ট ঘটনা বলে মনে হচ্ছে কামুর কবিতার। এই আর কি কথা।